আমাকেও হয়তো সেই অচেনা লোক ঠিক এভাবেই একদিন প্রেমে ফেলে তারপর ধোঁকা দেবে। আচ্ছা, সব পুরুষ কি নিষ্ঠুর হয়? দুজনের মনেই বজ্রপাতের মতো অশান্তি। বৃষ্টির টিপ টিপ শব্দ যেন তাদের হৃদয়ের পিপাসা আরো বাড়িয়ে দেয়। এক অসম্পূর্ণতা ঘিরে ধরে তাদেরকে। বৃষ্টির স্রোত যেন দুজনের কষ্টের রাস্তায় আরো গভীরতা বেড়াচ্ছে। প্রতিটি ফোঁটা যেন দুজনের কষ্টের বেদনার এক এক ক্ষুদ্র প্রতীক, যা তাদের ভেতরে পুঁথিবদ্ধ হয়ে ঢুকে যাচ্ছে। রাহা অচেনা সেই চিরকুট দেওয়া লোকটার কথা ভেবে চোখ বন্ধ করতেই ইবরাজের সেই মুচকি হাসি দেওয়া মুখটা ভেসে উঠল। রাহা তড়িৎ গতিতে চোখ খুলে ফেলল। প্রচন্ড পরিমাণে শরীর কাঁপতে লাগলো। বৃষ্টির ঠান্ডা বাতাসেও শরীর ঘামছে। রাহা মনকে জিজ্ঞেস করলো, চিরকুট দেয়া অচেনা লোকটাকে ভাবছিলাম আমি। ভাবছিলাম সেও কি আমাকে প্রেমে আটকে কখনো ধোঁকা দেবে। কিন্তু চোখ বন্ধ করতেই ইবরাজকে দেখতে পেলাম কেন? আর দেখলেই বা কি? তার হাসিটা এত ধারালো কেন? এ যেন আমার হৃদয়কে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। কিন্তু আমার ব্যথা লাগছে না। মনে হচ্ছে রক্তের হৃদয় ভেসে যাক, কিন্তু তাও এই নষ্ট পুরুষ হাসতে থাকুক। রাহা আর ভাবতে পারছে না এ কেমন নিষিদ্ধ অনুভূতি। রাহা তো এই অনুভূতির সাথে নিজের সুখময় অনুভূতির মিশ্রিত করতে চায়নি। তাহলে তাহলে কিভাবে কি হলো? রাহার ছোট মস্তিষ্ক আর এসব নিতে পারছে না। হঠাৎ কারো ডাকে রাহা বন্ধ করে রাখা চোখ ফট করে খুলে ফেলল। একই সমস্ত রুম অন্ধকার। বাহিরে প্রচন্ড তাণ্ডব চলছে। রাহা আঁতকে উঠল। তানিয়াকে হাত দিয়ে নাড়িয়ে দিল, কিন্তু তানিয়া মনে হয় ঘুমিয়ে গেছে। রাহা এতক্ষণ চোখ বন্ধ করে রেখেছিল বিদায় এখন মনে হচ্ছে এর আগে সব কিছু স্বপ্ন ছিল। এর মধ্যেই ফের আবারও চেঁচিয়ে ডাকলো কেউ। রাহা নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল, কে ডাকছো? বৃষ্টির জন্য তো কিছু শুনতে পাচ্ছি না। রুমেও অন্ধকার, তোমরা কেউ আসো। শক্তপোক্ত হাতে মোমবাতি জ্বালিয়ে নিয়ে রুমে প্রবেশ করলো তিশান। বাহিরে তখন তাণ্ডব চলছে। বিছানায় হাঁটু বিছিয়ে অর্ধশোয়া রাহা। তার হাঁটুতে শুয়ে আছে তানিয়া। বাহিরের বাতাসে রাহার অবাধ্য চুলগুলো উড়ছে এলোমেলো হয়ে। রাহা অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর সেটার একটু একটু আলো জানালা দিয়ে রুমে আসছে। তিশান মোমবাতির আলো নিয়ে রুমে ঢুকতেই রাহা এক পলক তাকিয়ে রইল। মনে হচ্ছে তার স্বপ্নের পুরুষ হেঁটে আসছে, যাকে সে হাজার বার কল্পনায় আঁকতে চেয়েছিল, কিন্তু রং বেরং হয়ে গিয়েছে, কিন্তু আকৃতি আসেনি। হৃদয় ছিঁড়ে খুঁড়ে ফেলা সেই হাসি, মোমের রক্ত লাল আলোতে মুখশ্রীটা কি মায়াময় লাগছে। অভিমানীরা অভিমান করে বলবে, পুরুষ মানুষকে কি এতটা মায়াময় হতে হয়? ওপাশ থেকে হয়তো উত্তর আসবে, চঞ্চলতা, তুমি মায়া ভরা দৃষ্টিতে তাকাও বলে আমি এত মায়াময়। রাহা বিড়বিড় করে শুধালো। তিশান রাহার একেবারে কাছে এসে মোমটা রাহার কিছুটা মুখের সামনে নিয়ে নাড়িয়ে বলল, কিরে জিনে ধরছে? এইভাবে এক ধ্যানে তাকিয়ে থেকে বিক্রি করতেছিস? আগুনের ধোঁয়া রাহার গায়ে লাগতে রাহা ছিটকে সরে গেল। দু একবার নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে বুঝলো সে কল্পনাতে ছিল, কিন্তু নিজের সাথে এসব কি হচ্ছে ভেবেই রাহা প্রচন্ড বিরক্ত হলো। তিশান হাতের মোমবাতিটা রাখতে রাখতে বলল, কিরে হ্যাপলার মতো তাকিয়ে আছিস যে? কিছু হয়েছে? ভয় পেতেছিস? রাহা মুখে যেন কিচ্ছু বলতে পারলো না, শুধু ঘাড় নাড়িয়ে বুঝালো কিছু হয়নি। তিশান রাহাকে ভালো করে দেখলো। মেয়েটার চোখে যথেষ্ট পরিমাণ ফ্যাকাশে। নিশ্চয়ই ভয় পাচ্ছে ভেবে তিশান রাহার পাশে বসে পড়ল। রাহা নিজেকে স্বাভাবিক করে বলল, ইবরাজ, খালামণিরা কোথায়? তিশান ঘড়িতে সময় দেখে বলল, কয়টা বাজে জানিস? 11টা বাজতে চলো। আম্মু শুয়ে পড়েছে, বলেছে তোরা খেয়ে নিতে। রাহা হাই তুলতে তুলতে বলল। তোমাদের খাওয়া হয়ে গেছে? তিশান বলল, কারেন্ট নাই, এই অন্ধকারে আমি খাবো টাবো না। তোরা খেয়ে শুয়ে পড়। বাইরে যাওয়া অবস্থা, ভয় পেলে আমাকে ডাকিস। রাহা তিশানের কথা শুনে বালিশ টেনে শুয়ে পড়তে পড়তে বলল। আমি শুয়ে পড়লাম, আপনি দরজা টেনে দিয়ে যান। তিশান ভ্রু কুচকিয়ে বলল। শুয়ে পড়তেছি মানে? খাবি না? রাহা নাকে মুখে কাঁথা টেনে দিতে দিতে বলল, না, খাবো না। তানিয়াপু ঘুমিয়ে গেছে, আমি একা একা খাবো নাকি? তিশান একবার রাহার দিকে তাকালো, একবার তানিয়ার দিকে তাকালো, তারপর বাহিরে যেতে যেতে বলল। তানিয়াকে ডেকে তোল, আমি খাবার নিয়ে আসছি। রাহা মুখ উঁচু করে বলল। ডেকে তুল মানে কি? ঘুমিয়ে আছে বেচারি। তিশান ধমকি দিয়ে বলে গেল। এসে যেন দেখি তানিয়া জেগে আছে। রাহা তাড়াতাড়ি উঠে তানিয়াকে ঠেলে ঠুলে বলল। তানিন আপু, আপু গো ওঠো না, তোমার ভাই এসে না হয় আমাকে কিলাবে।
রাহার চেঁচামেচিতে তানিয়ার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রাহা দ্রুত বলল। সর্বনাশ হয়ে গেল, তাড়াতাড়ি ওঠো। রাহার কথা শুনে তানিয়া এক লাফে উঠে পড়ল। মুখে ধোয়া পড়ছে। না জানি কি হয়েছে। তানিয়া উঠতেই তিশান ফোনের ফ্ল্যাশ জেলে হাতে খাবার নিয়ে উপস্থিত হলো। তানিয়া বুঝলো রাহা বোকা বানিয়েছে তাকে। তিশান এসে তানিয়াকে জেগে থাকতে দেখে রাহাকে বলল। যাক, একটা কামের কাম করলি এতদিনে। তিশান তানিয়াকে ধমকি ধামকি দিয়ে পাঠালো ফ্রেশ হওয়ার জন্য। রাহা আবারও মুখ গুজতে নিল বারিশে। অমনি তিশান চেঁচিয়ে উঠল। রাহা অসহায় মুখ করে বলল। তিশান ভাই, বিশ্বাস করেন, আমার একটুই ইচ্ছে নেই খাওয়ার। আমি খাবো না, প্লিজ। তিশান খাবার সামনে দিতে দিতে বলল। ঢং কম কর, যা শরীর বানিয়েছিস এই ঝড় বৃষ্টিতে উড়িয়ে নিয়ে যেতে পারবে তোকে। তানিয়া ফ্রেশ হয়ে এসে আয়েশ করে বসে তিশানের উদ্দেশ্যে আবদারের স্বরে বলল। খাবার যেহেতু এনেছো, তাহলে দুই বোনকে খাইয়ে দাও একটু। তিশান তেমন নাক তুলল না। খাবার নিয়ে রেডি হলো খাইয়ে দেওয়ার জন্য। রাহা অস্বস্তিতে মরে যাচ্ছে। সে খাবে না, কিন্তু তিশান আর তানিয়ার সাথে পেরে উঠল না। তাকে খেতেই হলো। তিশান রাহা আর তানিয়াকে কয়েক লোকমা খাইয়ে দিল। রাহা মুখে আর কিচ্ছু বলল না, চুপচাপ খেয়ে নিল। মনের ভেতর অদ্ভুত এক যন্ত্রণা হাতুড়ি পেটা করছে। তিশান খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়েছে। তানিয়া আর রাহা নিজ নিজ স্থানে শুয়ে পড়ল। বাহিরে তখন হালকা বৃষ্টি। রাহা বিছানায় শুয়ে ছটফট করতে লাগলো। নিজের এই অবস্থার জন্য নিজেই নিজের উপর বিরক্ত হলো। কেন তার আজকে এমন লাগছে? কখনো তো এমন লাগে না। মনটা কেমন জ্বলছে, আবার কেমন পুড়ছে। রাহা সঠিক জানেও না কি হচ্ছে, কারণ এসব তো আগে কখনো হয়নি। এভাবে ছটফট করতে করতেই একটা সময় রাহাও ঘুমিয়ে পড়ল। গভীর রাত, নিস্তব্ধতা ঘিরে রাখা চারপাশ। এতক্ষণ টিপটাপ শব্দটা এখন আর নাই। মনে হচ্ছে আকাশ ক্লান্ত হয়ে এখন বিশ্রাম নিচ্ছে। সবকটা মানুষ গভীর ঘুমে রয়েছে। হঠাৎ করে রাহা আঁতকে উঠল ঘুম থেকে। সাথে সাথে উঠে বসে গেল। প্রচন্ড পরিমাণে বুক ধকধক করছে। কোনো খারাপ স্বপ্ন দেখেছে হয়তো। রাহা জানে না তার সাথে কেন এসব হচ্ছে। রাহার ভীষণ কান্না পাচ্ছে। রাতের এই অন্ধকারে নিজেকে অসহায় মনে হচ্ছে। হাত পা কেমন ঝিমাচ্ছে। হুট করে মনে হলো তার কি মায়ের কথা মনে পড়ছে। অন্ধকার হাতরে তানিয়ার ফোনটা বের করে সাউন্ড বাটন চাপতেই ফোন স্ক্রিনে দেখলো রাত 3:25। রাহা কি করবে বুঝতে পারলো না। তার কেমন হাঁসফাঁস লাগছে। মনে হচ্ছে কি যেন নাই নাই, কিন্তু কি নাই? মা। কিন্তু আগে তো মাকে ছাড়া থাকা হয়েছে। কই, এমন তো লাগেনি। তাহলে আজকে? ড্রয়িং রুম থেকে কিছুটা শব্দ আসতেই রাহা একটু ভয় পেয়ে গেল। রাতের অন্ধকারে সামান্য কোনো কিছুতে ভয় পাওয়াটা স্বাভাবিক। রাহা কি করবে বুঝতে না পেরে তানিয়ার ফোনটা হাতে নিয়েই দরজা খুলে ড্রয়িং রুমে চোখ রাখলো। ডাইনিং টেবিলে জগ থেকে গ্লাসে পানি ঢেলে খাচ্ছে তিশান। তিশানকে দেখে রাহার ভয়টা একটু কমে আসলো। রাহা ফের রুমে ঢুকতে নেবে অমনি তিশান ডাকলো। ঘুমাস নাই? তিশানের কণ্ঠ শুনে রাহা হুট করে ভয় পেয়ে গেল। নিজেকে সামলিয়ে বলল। ঘুম ভেঙে গেল যে। তিশান শাসনের স্বরে বলল। চোখ মুখের এই কি অবস্থা করেছিস? ঠিকঠাক ঘুমাসো না? কি সমস্যা তোর? রাহা শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া কণ্ঠে বলল। ওই কিছু না তো। তিশান 2 সেকেন্ড রাহাকে দেখে নিয়ে এক গ্লাস পানি এনে সামনে ধরলো। রাহা শান্তভাবে পানি খেয়ে নিল। তিশান গ্লাসটা রেখে রাহাকে ঘুমে যাওয়ার জন্য বলে নিজেও চলে গেল। কিন্তু রাহার চোখে ঘুম নেই। কোনো এক অদ্ভুত কারণে রাহার চোখের ঘুম উড়ে গিয়েছে। রাহার কেবল মনে হচ্ছে খুব আপন কেউই দূরে চলে যাচ্ছে, অনেক দূরে। যতটা দূরে গেলে রাহা তার নাগাল পাবে না। কিন্তু রাহা বুঝতে পারলো না এমনটা কেন হচ্ছে। অনেকটা সময় পায়তারা করতে করতেই ফজরের কিছু আগে রাহার ঘুম এসেছে। ভোরে ঘুমিয়েছে বলে রাহার ঘুম সকালেই ভাঙলো না। স্নিগ্ধ সকাল। বৃষ্টির পর সকালটা খুব স্নিগ্ধ হয়। গাছের পাতারা হেসে ওঠে। মনে হয় বাসার সবাই ততক্ষণে উঠে গিয়েছে। তিশান জানে রাহার তেমন ঘুম হয়নি রাতে, তাই আর সকাল সকাল তাকে ডাকা হয়নি। সময় যখন সকাল 8টা, রাহা তখন বিভোর ঘুমে। তানিয়া কানে ফোন নিয়ে এসে রাহাকে এলো পাতালি ধাক্কাতে লাগলো। হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে আর সারা রাত তেমন ঘুম না হওয়াতে রাহা বিরক্ততে চোখ মুখ কুঁচকে বলল। একটু ঘুমাই আপু। তানিয়া অস্থির কণ্ঠে রাহাকে ফের এলো পাতালি ধাক্কা মেরে বলল। আরে আরে রাহা ওঠ, আন্টি কল দিয়েছে। তোদের বাসার ছাদে ছেলেটা নাকি মারা গিয়েছে।
রাহা প্রথমে কথাটা বুঝতে না পারলেও 2 সেকেন্ড পর লাফ মেরে উঠে গেল। চোখে থাকা সমস্ত ঘুম সাথে সাথে উবে গেছে। তানিয়ার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো তানিয়া যা বলেছে ঠিক বলেছে কিনা। তানিয়া রাহার দিকে তাকিয়ে ঘাড় নাড়িয়ে বোঝালো, হ্যাঁ ঠিক শুনেছে। রাহা স্তব্ধ হয়ে গেল। সমস্ত মাথা ভন ভন করছে, চোখ দুটো ঘোলাটে হয়ে আসছে। তার ইচ্ছে করছে দৌড়ে বাসায় চলে যেতে, না হয় চিৎকার করে কান্না করতে, কিন্তু না, রাহা ব্যর্থ। মনে হচ্ছে রাহা বিছানা থেকে একটুও নড়তে পর্যন্ত পারছে না। রাহার কানে কেবল তানিয়ার বলা সে কথাটা বাজছে। সারা রাতের প্রচন্ড তাণ্ডবের পর সকালটা খুবই স্নিগ্ধ। আশেপাশের গাছপালা সবুজ হয়ে আছে, মনে হচ্ছে সদ্য গোসল করে আসা কোনো নববধূ। এত সুন্দর সকালটাও রাহার জন্য খুবই জঘন্যতম হয়ে গেল। রাতের তাণ্ডবের থেকে এখনের তাণ্ডবের প্রখরতা আরো বেশি যেন। রাহার চোখে মুখে অন্ধকার। সদ্য ঘুম থেকে ওঠা কিশোরী এলোমেলো চুলে ফোলা চোখ মুখ নিয়ে গায়ের ওড়নাটা কোনো রকম টেনে বিছানা থেকে দৌড় দিল বের হওয়ার উদ্দেশ্যে। তানিয়া পেছন থেকে রাহাকে যথাক্রমে ডেকে যাচ্ছে, আটকানোর চেষ্টা করছে, কিন্তু রাহার নাগাল সে পেল না। তানিয়ার চেঁচামেচি শুনে তিশান রুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলো, কিরে চেঁচাচ্ছিস কেন? তানিয়া একবার দরজার দিকে আরেকবার তিশানের দিকে তাকিয়ে বলল, রাহা রাহা বেরিয়ে গেল তো। তিশান বিরক্তি নিয়ে বলল, বেরিয়ে গেল মানে? কি বলছিস? কি হয়েছে সেটা বুঝিয়ে বল। তানিয়া দরজার দিকে যেতে যেতে বলল, আরে আন্টি কল করে বলল ওদের বাসার কোন ছেলে নাকি মারা গিয়েছে। এটাই রাহাকে জানিয়েছি। আর রাহা তো শুনেই দৌড় লাগালো। তিশান দুহাত পকেটে রেখে টান টান হয়ে জিজ্ঞেস করলো। ছেলেটা কে? তানিয়া বিরক্তি হয়ে বলল, দূর ভাইয়া, ছেলেটা কে সেটা তো আমি জানি না। রাহার থেকে তো কখনো কোনো ছেলের কথা শুনিনি। তিশান নিঃশ্বাস টেনে নিয়ে দরজার দিকে যেতে যেতে তানিয়াকে বলে গেল। দরজাটা লাগিয়ে দে। কথাটা বলেই তিশান রাহার পেছনে ছুটল। রাহা এলোমেলো পায়ে কোনো রকম দৌড়াচ্ছে। আশেপাশে সবকিছু ঘোলাটে লাগছে, কোনো কিছুই পরিষ্কার না তার কাছে। কানের মধ্যে তানিয়ার বলা সেই একটা কথাই বাজছে। কানে তানিয়ার বলা সেই কথা, আর চোখের সামনে ভেসে আছে ইবরাজের সেই হাসি। রাহা বুঝতে পারল না ইবরাজ কি এই জন্যই শেষমেশ রাহার দিকে তাকিয়ে হেসে গেল। শেষ হাসি। রাহা আর ভাবতে পারছে না, মস্তিষ্ক জমে গিয়েছে। কোনো কিছু ভেবে কুল কিনারা পাচ্ছে না। রাহা প্রাণপণে দৌড়াচ্ছে। আশেপাশে 2-1টা চোখ রাহার দিকে, কিন্তু রাহার তাতে হুঁশ নেই। আবার সে কি ভেবে কেন দৌড়াচ্ছে এ কোথাও জানা নেই। দৌড়াতে দৌড়াতে 2-1বার হোঁচট খেয়ে পড়তে গিয়েও রাহা নিজেকে সামলিয়ে নিল। রাহা দৌড়ে বাড়ির কাছে এসে পৌঁছালো। পা আর চলছে না যেন। গেটের বাহিরে দাঁড়িয়ে রাহা সম্পূর্ণ বাড়িটা নিচ থেকে উপর পর্যন্ত তাকালো। ছাদের দিকটাতে গিয়ে চোখটা আটকে গেল। রাহার মনে হচ্ছে ওই তো ইবরাজ দাঁড়িয়ে আছে, রাহাকে দেখে মুচকি হাসছে। এই তো সেই হাসি, যে হাসি রাহার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। রাহার হৃদয়ে ঝড় তুলেছিল। এবার বোধহয় রাহার জীবনেও ঝড় তুলে দিল ইবরাজ। রাহা ঠক ঠক করে কাঁপছে। পেছন থেকে কারো ধাক্কাতে রাহা কিছুটা হেলে পড়ে নিতেই নিজেকে সামলিয়ে নিয়ে আবারও ছাদের দিকে তাকালো রাহা। কিন্তু ইবরাজ কোথায়? ইবরাজ তো নাই। রাহার চোখে পানি নেই, চোখ শুকিয়ে গিয়েছে একেবারে। বাড়িতে মানুষের শোরগোল তেমন নেই বললেই চলে। রাহার অবচেতন মন ভাবলো, মানুষ কই থেকে আসবে? ইবরাজের যে কেউই নেই। ইবরাজ কি আসলেই নিঃস্ব ছিল? ব্যাপারটা ভাবতেই রাহা আবার কেঁপে উঠল। রাহা কাঁপা কাঁপা পায়ে গেট পেরিয়ে সিঁড়িতে পা রাখতে পা কেমন থেমে যাচ্ছে। কিভাবে ইবরাজের হাসিমাখা সেই মায়াময় ফ্যাকাশে মুখটা দেখবে রাহা? ধপাস করে রাহা সিঁড়িতে বসে পড়ল। মাথায় হাত দিয়ে চোখ মুখ খিচে ভাবতে লাগলো, হচ্ছেটা কি? এসব কেন হচ্ছে? রাহা চাচ্ছে না এসব হোক। ইবরাজ তো রাহার কিছু হয় না। হ্যাঁ, রাহার অনুভূতি জন্ম নিয়েছিল অচেনা কোনো এক পুরুষের ওপর, কিন্তু সেই পুরুষের অনুভূতি ইবরাজের ওপর কেন পড়ছে? কেন জানি মনে হচ্ছে অনুভূতিরা ঘুরে ফিরে একই স্থানে অবস্থান করছে। রাহা নিজেকে শান্ত করলো। এসব ভাবনার উত্তর এখন সে পাবে না। 1 পা 2 পা করে রাহা 3 তলাতে যেতে কিছু মানুষের কথাবার্তা শব্দ শুনতে পেল। রাহার পা আবারও থেমে যেতে চাইল, কিন্তু না, এবার আর থামলে তো হবে না। রাহা নিজেকে টেনে নিয়ে গেল নিজের ফ্ল্যাটের কাছে। নিজ বাসার দরজা থেকে উপরে তাকাতে ছাদের দরজা দেখা যায়। বারবার উকি দেওয়া ছাদের দরজাতে উকি দিতে রাহার বার 2-1 ভাবতে হলো। কেমন ভয় ভয় লাগছে। রাহা প্রচন্ড ভাবে চাইল এসব মিথ্যে হয়ে যাক, কিন্তু না, কোনো কিছুই যে মিথ্যে নয়। না ইবরাজের চলে যাওয়া মিথ্যে, আর না রাহার অনুভূতি মিথ্যে।
রাহা দরজাতে এসে দাঁড়াতেই দরজা খোলা পেল। মুনতাহারা দরজার কোনায় ছিল। মেয়েকে দেখে ফ্যাকাশে মুখে বেরিয়ে আসলো। রাহা মাকে দেখে যেন চোখের সমস্ত বাঁধ ভেঙে গেল। কোনো রকম ঝাঁপিয়ে পড়লো মায়ের বুকে। মুনতাহারা মেয়ের বিধ্বস্ত অবস্থা দেখে ঘাবড়ে গেল। মেয়ে কেন এমন করছে? খুব বেশি হলে প্রতিবেশী হিসেবে একটু খারাপ না হয় লাগতে পারে, আর রাহা তো এই ছেলেকে ততটা পছন্দও করতো না। তাহলে এই মেয়ের এই কেমন অবস্থা? রাহা মায়ের বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। মুনতাহারা মেয়েকে টেনে টুনে রুমে নেওয়ার চেষ্টা করলো, কারণ দুই একটা সন্দিহান দৃষ্টি রাহার উপরে পড়েছে। পাশের বাসার দুই একজন মহিলা এসেছিল রাহাদের রুম অবধি। তারাই রাহার কান্নাকাটি দেখে বেকা চোখে তাকিয়ে রইল। মুনতাহারা বুঝতে বাকি রইল না যে মহিলাগুলো ব্যাপারটাকে ঠিক কিভাবে নিবে আর তিলকে তাল বানাবে। তার মেয়েই বা এভাবে কেন কাঁদছে? মুনতাহারা কোনো রকমে রাহাকে রুমে নিয়ে দরজা টেনে দিল। রাহা তখনও ফুপিয়ে যাচ্ছে। মুনতাহারা বারবার মেয়েকে জিজ্ঞেস করছে, কি হয়েছে বল আমাকে, এভাবে কেন কান্না করছিস? কিছু হয়েছে? তিশান কিছু বলেছে? মুনতাহারা তখনও মানতে নারাজ যে মেয়ে ইব্রাজের মৃত্যুতে কান্না করছে। কারণ এটা কিভাবে সম্ভব যে মেয়ে দুদিন আগে ওই ছেলের উপর অভিযোগ এনেছে, সে কিনা এখন এভাবে কান্না করবে? রাহার হেঁচকি উঠে গেল কান্না করতে করতে। সে নিজেও জানে না কি সেই কারণ। এই কান্নার কিন্তু চোখ বাঁধা মানছে না, যেন মনে হচ্ছে হৃদয়ে কেউ হাতুড়ি পেটা করছে। ধপাস ধপাস শব্দ হচ্ছে বুকে। মা মেয়ের আহাজারির সামনে তিশান এসে রাহার সামনে এক গ্লাস পানি ধরে বলল, এতটা অস্থির হচ্ছিস কেন? পানিটা খা, একটু নিজেকে শান্ত কর। রাহা তিশানের দিকে না তাকিয়ে পানির গ্লাসটা হাতে নিয়ে এক ঢোক পানি খেলো। হেঁচকিটা কমে এসেছে। রাহা নিজেকে প্রশ্ন করলো, এভাবে কেন কাঁদতেছি আমি? সবাইকে কি জবাব দেব? কোনো উত্তর পেল না। মায়ের কাছ থেকে সরে গিয়ে বিছানায় হাঁটু ভাঁজ করে নিজেকে গুটিয়ে বসে পড়লো। আশেপাশে তাকাতে ইচ্ছে করছে না। যদি কেউ প্রশ্ন করে বসে কেন কান্না করছি, তাহলে কি উত্তর দেব? এটা ভেবেই রাহা আবার চিন্তিত হলো। কিন্তু হিসেব করে কি কেউ কান্না করে, নাকি চিন্তা ভাবনা করে কান্না করে? মাকে ভীষণ বলতে ইচ্ছে করছে। মা, সে আসলে তেমন কিছু করেনি, তাকে সরি বলা হয়নি মা। কিন্তু রাহার আহাজারি গলাতে এসে আটকে গেল। নিঃশ্বাস আর ফোপানোর শব্দ ছাড়া রাহা আর কিছুই বলতে পারছে না। মাকে জিজ্ঞেসও করতে পারছে না যে কি হয়েছে সেই নষ্ট পুরুষের? সে কেন ফাঁকি দিয়েছে? এই কথাগুলো জিজ্ঞেস করার মতো সাহস রাহার বুকে নেই আপাতত। কিন্তু এখন সবচেয়ে বেশি ইচ্ছে করছে তিশানকে চোখের সামনে থেকে চলে যেতে বলতে। কেন জানি তিশানকে এই মুহূর্তে অস্বস্তি লাগছে। মনে হচ্ছে তিশান চলে গেলে রাহা একটু একা সময় কাটাতে পারত। রাহা নিজেকে গুটিয়ে নিয়ে তিশানের উদ্দেশ্যে বলে, তিশান ভাই। রাহার আধো ভাঙা স্বরে তিশান ফোন থেকে মুখ ঘুরিয়ে রাহার দিকে তাকালো, কি বলবে সেটা জানার জন্য। রাহা হাঁটুতে মুখ গুজে শান্ত কণ্ঠে বলল, আমি একটু একা থাকতে চাই। তিশান 2 সেকেন্ড রাহার দিকে তাকিয়ে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। তিশান যেতে রাহা বড় করে নিঃশ্বাস নিল। ভেবেছিল তিশান হয়তো কয়েকটা কথা শুনিয়ে দেবে, কিন্তু না, তা করেনি ভেবে রাহা স্বস্তি পেল। এলোমেলো হয়ে থাকা চুলগুলো রাহা হাত খোপা করে নিল। কি থেকে কি হয়ে গেল সেগুলোই ভাবতে লাগলো। কিন্তু কি হলো এসব? রাহার বুঝতে বেশ বেগ পেতে হচ্ছে। ইবরাজ, যাকে রাহা অপছন্দ করত, সে কিনা মনে জায়গা করে নিয়েছে। কথাটা ভাবতেই রাহা যথাক্রমে ঘাড় নাড়িয়ে দিয়ে বলল, না না, এটা কি করে হতে পারে? রাহার মন শুধালো, তাহলে অনুভূতিরা কি মিথ্যে ছিল? রাহা অশান্ত হয়ে প্রতি উত্তর করলো, অনুভূতি মিথ্যে হতে পারে না, কিন্তু অনুভূতি কি ইবরাজের জন্য ছিল? রাহার মন উত্তর করলো না। রাহার ইচ্ছে করছে আবারও চিৎকার করে কান্না করতে। সবকিছু এত এলোমেলো কেন লাগছে তার? এ কেমন জীবনে এসে ঠেকলো রাহা? কি সুন্দর সহজ সাবলীল জীবন ছিল তার, কিন্তু এ জীবন তো খুবই বিষাক্ত। রাহার সুখময় অনুভূতিগুলো বিষাদে রূপান্তরিত হয়েছে ভাবতেই রাহার বুক চিরে বেরিয়ে এলো হতাশার নিঃশ্বাস। বৃষ্টিময় সকালে স্নিগ্ধময় বাতাস এসে রাহার কানের পিঠে গুজে রাখা অবাধ্য চুলগুলো উড়িয়ে দিল। রাহা বাদ সাধল না, উঠতে দিল। চোখের কোণে কান্নারা শুকিয়ে গিয়েছে। রাহা মনে মনে ভাবল, ইবরাজকে শেষ দেখা দেখতে পাবে না, নাকি ওই দিনটাই ছিল শেষ দিন, শেষ হাসি?
বড় বড় নিঃশ্বাস নেওয়া রাহার হঠাৎ চোখ গেল পড়ার টেবিলে। মৃদু বাতাসে টেবিলে ছোট্ট একটা কালো পেপারে চিরকুট উঠছে। কালো চিরকুট, কালো তো শোকের চিহ্ন। রাহার বুক কেঁপে উঠল, কিন্তু অবাধ্য মন থেমে থাকতে চাইল না। প্রচন্ড উত্তেজনায় রাহা ধরফরিয়ে টেবিলের পাশে আসতেই দেখলো সেই চিরচেনা হাতের লেখা। ব্যতিক্রম হলো পেপারটা কালো আর কলমের কালি লাল। কি ভীষণ বিভীষিকাময় আর ভয়ঙ্কর লাগছে এই চিরকুটটাতে। রাহা কাঁপা কাঁপা হাতে চিরকুটটা হাতে নিয়ে পড়তে লাগলো। প্রিয় চঞ্চলতা, তোমার চঞ্চলতা যেন নদীর জলপ্রপাত অবিরাম, অথচ মনোমুগ্ধকর। তোমার প্রতিটি পদক্ষেপে যেন জীবনে উচ্ছলতার স্পর্শ। তোমার হাসি আমাকে মনে করিয়ে দেয় বসন্তের মৃদু বাতাসের কথা, যা দুঃখের পাহাড়কেও সহজে মলিন করে দেয়। তুমি চলার পথে যে ঝর্ণা সৃষ্টি করো, তা শুধু আমার নয়, সকলের হৃদয়ে আলোর রেখা আঁকে। তোমার চঞ্চল দৃষ্টি কখনো রহস্যময়, আবার কখনো মুক্ত আকাশের মতো বিস্তৃত। জানি তোমার চঞ্চলতায় বাধা দেওয়া অন্যায়, কারণ এটাই তোমার প্রকৃতির রূপ। তুমি এক মুক্ত স্রোত, যার গতি থামানো যায় না, এবং আমিও তা চাই না। তুমি যেমন আছো ঠিক তেমনই থাকো। তোমার চঞ্চলতা পৃথিবীর প্রতিটি ধূলিকণাকে জাগ্রত করুক। প্রেমময়ী, তুমি ঠিক এমনিতেই থাকো। আমি দূর হতে তোমাকে দেখব, তোমার চঞ্চল চোখে চেয়ে রব, যে চোখে আমি আমার সর্বনাশ রেখেছিলাম। সবশেষে তোমাকে নিজের করে না পাওয়াটাই আমার সবচেয়ে বড় সর্বনাশ। ইতি চঞ্চলতা নষ্ট পুরুষ। যে চিরকুটের জন্য রাহা কয়েক হাজার সেকেন্ড অপেক্ষায় থাকতো, চিরকুট লিখছে না বলে অভিমান করত, আজ সেই চিরকুট পেয়ে রাহা স্তব্ধ। এই ঠিকানা, এই হাতের লেখা ভালোবাসাময় বার্তা আর আসবে না, এটা রাহার অবচেতন মনের বুঝতে বাকি রইল না। কাঁপা কাঁপা হাতে রাহা চিরকুটটা যথাস্থানে রেখে দিয়ে মাথায় হাত দিয়ে ধপাস করে বসে পড়ল। সমস্ত পৃথিবী তিক্ত মনে হচ্ছে। এ কেমন তিক্ত অনুভূতি! এই অনুভূতির স্বাদ নিতে তো চায়নি চঞ্চল এই মেয়েটি। সমস্ত শরীর থরথর করে কাঁপছে। নতুন করে আর কিচ্ছু ভাবতে পারল না সে। সেদিন বিকেলে তিশানের সাথে রাহা যখন চলে যাচ্ছিল, ইবরাজ শেষ পর্যন্ত রাহাকে দেখছিল। রাহা অস্পষ্ট হওয়ার আগ পর্যন্ত তাকিয়েছিল। অশান্ত মনকে সান্ত্বনা দেওয়ার জন্য পুনরায় রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। অপ্রকাশিত অনেক কিছুই ইবরাজের প্রকাশ করা হলো না। রাহাকে এগিয়ে দেওয়ার জন্য মুনতাহারা যখন নিচ তলা অবধি এসেছিল, ওই সুযোগে ইবরাজ তার চঞ্চলতাকে শেষ চিরকুটটা দিয়ে এসেছিল। তারপর আর কি সম্পূর্ণ অন্ধকার রুম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ইবরাজের ধ্বংসলীলার চিহ্ন। প্রায় সময় বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়া বন্ধুরা সেই রাতেও আসতে চেয়েছিল, কিন্তু প্রচন্ড বৃষ্টি থাকার কারণে আসবে বলেও আসেনি। বাহিরে প্রচন্ড তাণ্ডব। এদিকে ইবরাজের মনের অবস্থা নাজেহাল। না কাউকে প্রকাশ করতে পারছে, আর না মনকে শান্ত করতে পারছে। এলোমেলো রুমটায় এলোমেলো হয়ে পড়ে আছে ইবরাজ। গায়ে ব্লু কালারের শার্টের বোতাম বুক অবধি খুলে রাখা। শার্টের হাতা দুটো লড়বড় করছে। সম্পূর্ণ শরীরে তখন বৃষ্টির পানিতে ভিজে চুপে চুপে হয়ে আছে। মাথার এলোমেলো চুলগুলো ভেজা। থেমে থেমে টুপটাপ পানি ঝরছে। এদিকে ইবরাজের কোনো খেয়াল নেই। ঠান্ডায় জবুথুবু হয়ে ফর্সা গাল, ঠোঁট, চোখ আগুনের মতো লাল হয়ে আছে। ভিজা হাতে বার কয়েক গ্যাস লাইন চালানোর চেষ্টা, অবশেষে সিগারেটটা ধরিয়ে একসাথে কয়েক টান দিয়ে শেষ করে ফেললো। এভাবে কতক্ষণ সিগারেট খেয়েছে জানা নেই। নেশা করা ইবরাজের নিত্যদিনের কাজ হলেও আজ যেন একটু বেশি করা হয়ে গিয়েছিল। বন্ধুকে ইমার্জেন্সি কল করে ড্রাগ নিয়ে আসার জন্য বলে ইবরাজ। প্রচন্ড পরিমাণে অসহায়ত্ব থেকে বন্ধু ইমরান বৃষ্টি মাথায় করেই ইবরাজের জন্য ড্রাগের ব্যবস্থা করে, কিন্তু ইবরাজকে সাবধান করে দিয়ে বলে গিয়েছিল যেন ওভারডোজ না নেয়। কিন্তু ইবরাজ বুঝি ওভারডোজে নিয়েছিল, আর প্রচুর নেশা করার ফলে ইবরাজের ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিল বলে জানিয়েছে তার বন্ধু ইমরান। সকালে সন্দেহবশত ইমরান আবারও ইবরাজের রুমে আসে, কিন্তু দরজা বন্ধ দেখতে পেয়ে অনেক ডাকাডাকি করার পরে কিছুটা সন্দেহ হওয়াতেই দরজা ভেঙে ফেলে, আর ইবরাজকে মৃত অবস্থায় দেখতে পায়। এইটুকু বলেই থামে ইমরান। প্রতিবেশী সবাই হই হই রই রই করে উঠে বলল, এছাড়া তো সর্বক্ষণ নেশা করতো। এই নেশাই জীবনটা খেয়ে দিল, আমাদেরকেও কম জ্বালায়নি। সত্যটা বলার জন্য ধন্যবাদ। আর রিপোর্টও বলছে অতিরিক্ত নেশা আর ওভারডোজ ড্রাগস নেওয়ার জন্য হার্ট অ্যাটাক করেছে। কিন্তু সমস্যা তো
একটা রয়েই গেছে মিস্টার ইমরান। ইমরান কিছুটা নড়ে চড়ে দাঁড়ালো। পুলিশ ইমরানকে বলল, ড্রাগস পাচারকারী চক্রের সাথে আপনার হাত আছে বিদায় আপনাকে আমরা আমাদের সাথে নিতে বাধ্য হলাম। আর চিন্তা করবেন না, ওদিকে আপনার বন্ধুর শেষ কার্য আমরা করে দেওয়ার ব্যবস্থা করছি। ইমরান থতমত খেয়ে মাথায় হাত রাখলো। শেষমেশ কিনা সে নিজেই ধরা পড়ে গেল। কিন্তু এটা সত্যি যে ওরা সচরাচর ড্রাগ নিত না। গত রাতে ইবরাজের অনুরোধে ইমরান বেশ কষ্টে জোগাড় করেছিল, কিন্তু কে জানতো এটা শেষ পরিণতি এমন হবে। পুলিশ ইমরানকে নিয়ে চলে গেল। রাহা সম্পূর্ণ কথাবার্তা শুনলো। একটু কোনায় ওড়নাতে মুখ গুজে। প্রতিবেশী কিছু মহিলার নজর ততক্ষণে রাহার উপর পড়ে গিয়েছে। সন্দেহ করে নাই যে ব্যাপারটা তা নয়, রাহার তখন এত সব চিন্তা করার সময় নেই। চোখের সামনে যা ঘটছে সেগুলোতেই তো রাহা স্তব্ধ হয়ে যাচ্ছে। ইবরাজ চিরকুট দেওয়া মানুষ একজনই, কিন্তু ইবরাজের মধ্যে রাহা আগে এমন কোনো কিছুই দেখেনি। শুধু ওই রাতে ছাদে একটু কাহিনী হয়েছিল, তাছাড়া ইবরাজ নিজেও তো রাহাকে এড়িয়ে চলতো। আবার সেই মানুষটাই কিনা ড্রাগে আসক্ত, নেশা করে কি না সে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। ব্যাপারগুলো ভাবতেই রাহার বিশ্রী লাগছে। এই মুহূর্তে ইবরাজের জন্য রাহার মায়া হওয়া দরকার নাকি ঘৃণা করা দরকার রাহা বুঝতে পারছে না। মূলত রাহা অনুভূতি শূন্য হয়ে পড়ল, হিতাহিত জ্ঞান শূন্য যেটাকে বলা হয়। ছোট্ট মস্তিষ্ক এসব আর নিতে পারছে না। রাহাকে দাঁড়িয়ে থাকতে দেখে মুনতাহারা চোখের ইশারায় রুমে যেতে বলল। রাহা শূন্য পায়ে হেঁটে বিনা বাক্যে ব্যয়ে রুমে চলে আসলো। শেষবারের মতো ইবরাজকে একবার দেখতে ইচ্ছে করছে, কিন্তু কিভাবে যাবে ওখানে। রাহা অসহায় হয়ে মনে বসে পড়ল বিছানায়। মনকে প্রশ্ন করলো, আচ্ছা, ইবরাজ কি জানতো সে মারা যাবে? সে কি জানতো চঞ্চলতাকে এটাই শেষ চিরকুট লিখছে? সে জানতো কি এসব? রাহা প্রশ্ন ছুড়ে দিয়ে বসে থাকে, কিন্তু উত্তর আসে না। রাহা হতাশ হয়। আর কত পুড়বে সে। ছোট এই মন এভাবে এই কয়েকদিনে এভাবে পুড়ে যাবে ভাবেনি সে। যেই সুখকর অনুভূতির ছোঁয়া পেয়ে ভেবেছিল এটাই বুঝি পৃথিবীর সুখ, সেই অনুভূতি তাকে পরিচয় করিয়ে দিল কালো বাস্তবতার সাথে। ছোট্ট রাহার চঞ্চল মন একেবারে মতো থেমে গেল। এই মন আর চঞ্চলতা করবে না যে নিজের সাথে এত কিছু ঘটে যাবে। রাহা যদি এটা জানতো তাহলে নিজেকে মায়ের আঁচলে লুকিয়ে রাখতো, কিন্তু তাও এই কঠিন বাস্তবতার সাথে দেখা করতো না। ছাদের এলোমেলো অগোছালো ঘরটা থেকে ইবরাজের নিথর দেহ বের করে নিয়ে আসলো কয়েকজন ছেলে। যেহেতু ইবরাজের কোনো আত্মীয় স্বজনদের খোঁজ পাওয়া যায়নি, তাই পুলিশের আদেশে কয়েকজন ছেলেই শেষ কার্য করে দিচ্ছে। নিথর দেহ, এলোমেলো চুল কপালে এসে পড়েছে। লম্বা শক্তপোক্ত ছেলেটিকে কয়েকজন যুবক মিলে নিয়ে আসতেও যেন বেশ বেগ পেতে হলো। মুনতাহারার চোখে অশ্রু। ততক্ষণে মৃত ইবরাজের প্রতি ওনার রাগ কমে গিয়েছে। আর যাই হোক, মৃত মানুষের প্রতি কারো রাগ থাকতে পারে না। মুনতাহারা বড়ই পাতা গরম পানি করছে ইবরাজের শেষ গোসলের জন্য। ওদিকে ছেলেরা ইবরাজকে গোসলের খাটিয়ায় রেখে পানির জন্য অপেক্ষা করছে। মুনতাহারা বিষণ্ণ মন নিয়ে ধোয়া ওঠা বাষ্পে তাকিয়ে রইল। সামনে যে পানি ফুটছে সেদিকে তার খেয়াল নেই। কি মনে করে রাহা রুম ছেড়ে এক পা দুপা করে রান্নাঘরে এসে দেখলো মা তার এক ধ্যানে তাকিয়ে কি সব ভাবছে। চুলায় তখন বড় পাতিলে বড়ই পাতা সহ পানি ফুটছে। রাহা তাচ্ছিল্যের সুরে বলল, মৃত মানুষটার গায়ের মাংস খসে পড়বে আম্মু তোমার এই ফুটানো পানিতে। মেয়ের কথায় মুনতাহারা আঁতকে উঠে পানির দিকে তাকিয়ে আহত কণ্ঠে বলল, হায় আল্লাহ, আমাকে তো কুসুম গরম পানি করতে বলা হয়েছিল। রাহা মুখে কিছু বলল না, ঠায় দাঁড়িয়ে রইল পানির পাতিলের দিকে তাকিয়ে। হাই নিয়তি, মানুষটার শেষ গোসলের পানিটা কি না রাহার ঘর থেকে যাচ্ছে? না, রাহা আর কান্না করতে পারে না। কান্নারা শুকিয়ে গিয়েছে একেবারে। হৃদয় ছিঁড়ে খুঁড়ে গেলেও রাহা আর কান্না করতে পারছে না। সে অনেক ক্লান্ত। মনে হচ্ছে তার নিজেরও অনেক বড় একটা শান্তির ঘুম দরকার। মুনতাহারা গরম করা পানি পাঠালো ছাদে। ছেলেগুলো ইবরাজকে শেষ গোসল দিল। সাদা কাফনে মুড়িয়ে দিল সদ্য গোসল করা ছেলেটাকে। মরা বাড়িতে যেই একটা আহাজারি থাকে, এখানে সেটা একেবারেই নেই। কারো চাপা দীর্ঘশ্বাসও নেই। যাদের ঘাড়ে দায়িত্ব পড়েছে তারা যেন দায়িত্ব পালন করে যেতে পারলেই বাঁচে। এই দিনটার জন্য হলেও মানুষের দরকার মানুষ কুড়িয়ে রাখা। এই যে ইবরাজের কেউ নেই বলেই তার মৃত্যুতে কারো কোনো আহাজারি নেই। মৃত ইবরাজ যেন প্রকৃতিকে ডেকে বলছে, আমি বেঁচে থেকে কি করতাম বলো? কি বা হতো আমার বেঁচে থাকতে? আমি কার জন্য বাঁচতাম? আমার যে কেউ ছিল না। নিজের জন্য কতকাল বাঁচা যায়?
রাহা বারবার দরজাতে এসে উকি দেয় ছাদের দরজার দিকে। অসহায় সেই দৃষ্টি বারবার ইবরাজকে একটা বার দেখতে চায়, কিন্তু না, দেখা যাবে না, যে মৃত্যু পুরুষ লোককে দেখা যাবে না বলে জানিয়ে দিয়েছে কিছু মুরব্বীরা। তাছাড়া ওখানে সব পুরুষ লোক, ওগুলোর মাঝে রাহা ইবরাজকে দেখতে যাবে, ব্যাপারটা খুবই বেমানান। রাহার শেষ দেখা হলো না, লাশ নিয়ে যাওয়া হলো। মৃদু আতরের গন্ধে রাহার শরীরে শিহরণ দিয়ে গেল। লাশের সাথে তিশান গিয়েছে। রাহা এতক্ষণ দরজার কোণায় দাঁড়িয়ে দেখলেও এবার দৌড়ে ব্যালকনিতে গেল। প্রায় কয়েকজন লোকের মাঝে ইবরাজকে সাদা কাফনে মুড়িয়ে রেখেছে।